আমার স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। আমরা দেখে নেব আজকে যে গত ক্লাসে কি আলোচনা হয়েছিল, সেগুলো আমরা একবার চোখ বুলিয়ে নেব। আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম বাংলা ব্যাকরণ ও এর আলোচ্য বিষয়। এর মধ্যে কি ছিল? এর মধ্যে ছিল ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। ভাষার 4টি মৌলিক উপাদান ছিল। এই মৌলিক উপাদানের উপর নির্ভর করে আমরা পড়েছিলাম কি, যে কোন অধ্যায়ে কি আলোচনা হয়। সেটা হচ্ছে অর্থতত্ত্ব, ধ্বনিতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব। আমাদের আজকের ক্লাস ধ্বনিতত্ত্বের উপর। ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, ধ্বনি সংযোগ বা সন্ধি, এগুলো রয়েছে ধ্বনিতত্ত্বের মধ্যে। ধ্বনির পরিবর্তন ও ধ্বনির লোপ এবং নত্যবিধান, সত্যবিধান, এগুলো ধ্বনিতত্ত্বের মধ্যে পড়ে। তো আজকে আমরা ধ্বনিতত্ত্ব নিয়ে আলোচনা করব। ধ্বনিতত্ত্বের ধ্বনির উচ্চারণ প্রণালী, উচ্চারণের স্থান, ধ্বনির প্রতীক বা বর্ণের বিন্যাস, এইগুলো নিয়ে আলোচনা করব। এই 3টি বিষয় নিয়ে আলোচনা করব। পরবর্তী ক্লাসে আমরা ধ্বনির সংযোগ বা সন্ধি এবং ধ্বনির পরিবর্তন ও লোপ, নত্যবিধান, সত্যবিধান নিয়ে আলোচনা করব। দেখতে পাচ্ছ সবাই? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। দেখো, বাংলা ভাষায় ধ্বনি আর বর্ণ প্রকরণ এটি খুব ইম্পর্টেন্ট বিষয়। এই অধ্যায় থেকে প্রায় পরীক্ষায় কোশ্চেন থাকে, প্রত্যেক বছরই থাকে। তো তার একটা নমুনা তোমাদের আমি প্রথমে দেখাবো, যে গত বছরের যে প্রশ্ন হয়েছিল তার মধ্যে থেকে বাংলা ভাষার ধ্বনি ও বর্ণ প্রকরণ থেকে কি কোশ্চেন এসেছিল একবার দেখে নাও। দেখে নেওয়া যাক কি কি কোশ্চেন এসেছিল, যাতে আমরা এই বিষয়টা, অর্থাৎ ধ্বনি, ধ্বনি পরিবর্তন, সন্ধি, এই বিষয়গুলো মনোযোগ দিয়ে পড়তে পারি। এটা 2023 সালের কোশ্চেন পেপার, যার মধ্যে আমাদের পার্ট বি এ ল্যাঙ্গুয়েজ 1 বেঙ্গলি, এই বিষয়টা দেখো। তোমরা দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। দেখো কোশ্চেন নম্বর 40 নম্বরের কোশ্চেনের দিকে তাকাও। এখানে দিয়েছে গিরিতটে ভূমিগর্ভ ছায়াচ্ছন্ন, উচ্ছ্বাস উচ্ছল। এখানে উচ্ছ্বাস উচ্ছল যে কথাটা লেখা রয়েছে, যে শব্দটা দেওয়া রয়েছে, সেই শব্দটাকে বলা হয়েছে যে এর বর্ণ বিশ্লেষণ করলে পাই বলে বর্ণ বিশ্লেষণ করা রয়েছে। এটা ধ্বনিতত্ত্বের থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। নেক্সট দেখো, 55 নম্বর কোশ্চেন দেখো, 55। পৃথিবী শব্দটির বর্ণ বিশ্লেষণ করলে শূন্যস্থানে যে বর্ণটি বসবে সেটি কি হবে? এটাও ধ্বনি, ধ্বনি পরিবর্তনের অংশ থেকে নেওয়া হয়েছে। নেক্সট দেখো, 59 দেখো, 59। নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। এ বি সি ডি করে অপশান দেওয়া রয়েছে, যেটি ঠিক সেটাকে চিহ্নিত করতে হবে। জাস্ট তারপরে দেখো 60, নিচের গুচ্ছগুলির
মধ্যে যেটির সব ধ্বনি অল্প প্রাণ সেটি চিহ্নিত করুন। তাহলে আমরা কটা কটা কোশ্চেন দেখলাম? এখান থেকে 4টে কোশ্চেন দেওয়া হয়েছে শুধুমাত্র ধ্বনি ধ্বনি পরিবর্তন এই অংশ থেকে। ধ্বনির থেকেই দেওয়া হয়েছে 4টি। ধ্বনি পরিবর্তন এখানে রয়েছে আরো। দেখো আরেকটা কোশ্চেন দেখাচ্ছি আমি। ধ্বনির থেকে আরেকটা কোশ্চেন দেখো, 42 এ আছে দেখো, যেটা ধ্বনির অংশ থেকে দেওয়া হয়েছে। শৃঙ্খল যার সন্ধিবদ্ধ রূপ হলো বলে 4টে অপশন দেওয়া রয়েছে, এ বি সি ডি। তাহলে দেখো এতগুলো কোশ্চেন শুধু আমরা এই অধ্যায়টা যদি পড়ি, ভালোভাবে মনোযোগ সহকারে যদি পড়ি, তাহলে এতগুলো কোশ্চেন এখান থেকে এসছে। প্রত্যেক বছরই এটা দেওয়া হয়, এই অধ্যায় থেকে মিনিমাম 2টো কোশ্চেন থাকে। তো সেজন্য আমরা এই অধ্যায়টা খুব মনোযোগ সহকারে খুঁটিয়ে পড়ব। চলো আমরা সরাসরি অধ্যায়ের আলোচনায় চলে যাই। দেখো, বাংলা ভাষায় ধ্বনি ও বর্ণ প্রকরণ। ধ্বনি কি জিনিস আমরা আগে পড়েছি। যে কোনো শব্দ বা আওয়াজকে ধ্বনি বলা হয়। কিন্তু যদি ব্যাকরণের আলোচনায় আমরা আসি, তাহলে আমাদের বাগযন্ত্র বলতে আমরা কি বুঝি? বাগযন্ত্রটা একবার বুঝে নেওয়া যাক। নিচের চিত্রটা দেখো, খেয়াল করো। নিচের চিত্রে দেখো আমাদের ফুসফুস আছে একবারে নিচে। ফুসফুস, খাদ্যনালী, শ্বাসনালী, জিহা, ওষ্ঠ, নাসারন্ধ্র, দন্ত, নাসিকা গহ্বর এবং আমাদের যে মুখের ভিতরে যে উপরের দিকে যে তালু, সেই তালুটাকে বলা হচ্ছে শক্ত তালু। এবং ওই তালু এবং আলজিভের মাঝের অংশটাকে বলা হচ্ছে মূর্ধা। তারপরে আছে আলজিহা এবং ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মধ্যেই সূক্ষ্ম সূক্ষ্ম ষড়তন্ত্রী আছে। যখন প্রশ্বাস গ্রহণ করি এবং নিঃশ্বাস ত্যাগ করি, নিঃশ্বাস বায়ুর জন্যই আমাদের আওয়াজটা সৃষ্টি হয়। তো তখন কি হয়, এই ষড়যন্ত্রের মধ্যে যে ষড়তন্ত্রীগুলো আছে সেগুলো কম্পন সৃষ্টি হয়। সেই কম্পনের কারণেই বিভিন্ন রকমের আওয়াজ হয়। এই আওয়াজগুলোকে বিভিন্ন রকম সাউন্ড যখন হচ্ছে, তখন বিভিন্ন রকম সাউন্ডে কারা সাহায্য করছে? এই আমাদের নাসিকা, অর্থাৎ নাকের মধ্যে দিয়ে যখন কিছু বাতাস ঢুকছে, তখন দেখো আমাদের নাসিক্য ব্যঞ্জন যেগুলো আছে সেইগুলো উচ্চারিত হচ্ছে। দাঁতে যখন লাগছে তখন একটা অন্যরকম সাউন্ড হচ্ছে। শুধু যখন ঠোঁট দিয়ে বলছি তখন অন্যরকম সাউন্ড হচ্ছে। এরকম বিভিন্ন যে বাকযন্ত্রের যে অংশগুলো আছে, সেই বাকযন্ত্রের অংশগুলোর বাধার কারণে বিভিন্ন রকমের সাউন্ড বা আওয়াজ তৈরি হয়। সেজন্য আমরা যখন ব্যাকরণের আলোচনায় যাই, তখনই বলা হয় বাকযন্ত্রের থেকে যে শব্দ বা আওয়াজ বের হয় তাকে ধ্বনি বলা হয়। এবার দেখো বর্ণ কি? এই প্রত্যেকটা ধ্বনির যে লিখিত রূপ বা চিহ্ন, সেই চিহ্নগুলোকে বলা হয় বর্ণ। যেমন স্বরবর্ণ অ, আ, হ্রস্বই, দীর্ঘই, এভাবে যে 11টা বর্ণ রয়েছে সেগুলোকে আমরা বলছি স্বরবর্ণ। এবং ব্যঞ্জন বর্ণে যে 39টা বর্ণ রয়েছে ক, খ, সেগুলো আমরা বলছি ব্যঞ্জন বর্ণ। এই বর্ণগুলো পাশাপাশি বসে শব্দ তৈরি হয়। তাহলে বাকযন্ত্রটা আমরা বুঝেছি, ধ্বনি বুঝেছি, বর্ণও বুঝলাম। এরপরে দেখো ধ্বনির প্রকারভেদ। ধ্বনি কয় প্রকার? ধ্বনি আমাদের 2 প্রকার। ব্যাকরণের আলোচনায় ধ্বনি 2 প্রকার। কি কি? এক হচ্ছে স্বরধ্বনি, 2 হচ্ছে ব্যঞ্জনধ্বনি। যেমন ইংরেজিতে আমরা পড়েছি ভাওয়েল আর কনসোনেন্ট, সেরকম ধরনের বাংলাতেও 2 রকম ধ্বনি আছে। এক হচ্ছে স্বরধ্বনি, 2 হচ্ছে
ব্যঞ্জন ধ্বনি। এই দুই প্রকার ধ্বনির আবার উচ্চারণের স্থান এবং উচ্চারণ রীতি অনুসারে অনেকগুলি ভাগ করা হয়। এবার দেখে নেওয়া যাক স্বরধ্বনি কাকে বলছি আমরা। যখন আমরা উপরে উল্লেখিত 1 নম্বর চিত্রে দেখো, যখনই আমরা কোনো কথা বা কোনো আওয়াজ আমাদের বাকযন্ত্রের মধ্য দিয়ে বিভিন্ন অংশ, জিহা, ঠোঁট বা ওষ্ঠ যেটাকে বলছি আমরা, দন্ত, নাসিকা অর্থাৎ নাক, হ্যাঁ, এবং শ্বাসনালী, ফুসফুস, খাদ্যনালী, ষড়যন্ত্র, মূর্ধা, শক্ততালু, এই সমস্ত অংশের মধ্য দিয়ে কোনো যখন সাউন্ড বার হচ্ছে, কোনো সাউন্ড, তখন যখন বাধার সৃষ্টি হচ্ছে না, কোনো প্রকার বাধার সৃষ্টি হচ্ছে না, তখন স্বরধ্বনির সৃষ্টি হয়। যন্ত্রের বিভিন্ন অংশের মধ্য দিয়ে যখন আওয়াজটা বার হচ্ছে, যখন বাধার সৃষ্টি হচ্ছে, তখন কি কোন ধ্বনি তৈরি হচ্ছে? ব্যঞ্জন ধ্বনির তৈরি হচ্ছে, ব্যঞ্জন ধ্বনির সৃষ্টি হচ্ছে। তাহলে কোনরূপ বাধার সম্মুখীন যদি না হয় কোনো আওয়াজ, তাহলে কি হয়? স্বরধ্বনির সৃষ্টি হয়। সংজ্ঞাতে কি বলা হচ্ছে? যে ধ্বনিগুলি উচ্চারণকালে বিশেষ বাধা পায় না। অর্থাৎ কোথায় বাধা পায় না? আমাদের যে বাকযন্ত্রের যে অঙ্গগুলো আছে সেগুলোতে যখন বাধা পায় না, তখন তৈরি হয় কি? স্বরধ্বনি। বাংলা স্বরধ্বনিতে আমরা 11টি বর্ণ পাই। স্বরধ্বনিতে 11টি বর্ণ পাই। তার মধ্যে লি রয়েছে, রি রয়েছে, রি। লিটা লিটা আগে আমাদের ছিল, কিন্তু এটি এখন স্বরধ্বনিতে ধরা হয় না। যদি লি ধরা হয় তাহলে 12টি বর্ণ রয়েছে। স্বরবর্ণ কি কি রয়েছে দেখো: অ, আ, হস্যই, দীর্ঘই, রস্যু, দীর্ঘু, রি, এ, ওই, ও আর ও। কিন্তু রিকার যেটা রয়েছে সেটা স্বরবর্ণের মধ্যে পড়ে না, কারণ রিটা আমরা কখনোই রি লিখি না, রয় হস্যিকার দিয়ে রি লিখি। যদি আমরা রি উচ্চারণ করি সেটা রয় হস্যিকার দিয়েই লিখি। সেজন্যে আমরা যদি দেখি তাহলে স্বরধ্বনির সংখ্যা কটি? 10টি। কিন্তু পরীক্ষায় যদি বলা হয় যে স্বরধ্বনির সংখ্যা কটি, তোমাদের লিখতে হবে কটি? 11টি। এবং স্বরবর্ণের সংখ্যা কয়টি লিখতে হবে? 11টি লিখতে হবে, কারণ রি ধ্বনিটা আমাদের এখনো স্বরবর্ণের মধ্যে রয়েছে। পরবর্তীতে দেখো স্বরধ্বনির শ্রেণী বিভাগ। স্বরধ্বনির গঠন, উচ্চারণের স্থান, উচ্চারণ কাল, উচ্চারণের প্রকৃতি প্রভৃতির দিক থেকে নানা ভাগে ভাগ করা হয়েছে। তার মধ্যে আমরা উচ্চারণের সময় অনুযায়ী আমরা 3 ভাগে ভাগ করেছি। এখানে 2 ভাগ লেখা রয়েছে, কিন্তু এটা হবে 3 ভাগ। এটা আমি কারেকশন করে দেবো, এটা 3 ভাগ হবে। অ্যাকচুয়ালি বলা হয় যে 2 ভাগ, কিন্তু পরবর্তীতে আমরা দেখা গেছে যে যখন কবিতা পাঠ করি বা কোনো গান গাই, তখন আর একটা স্বরের সৃষ্টি হয়, সেটাকে আমরা বলি প্লুত স্বর। কিন্তু এখানে আমরা স্বরধ্বনিতে বা স্বরবর্ণে আমরা 2 রকম দেখি: হ্রস্বস্বর, দীর্ঘস্বর। হ্রস্বস্বর কোনগুলো? যেগুলো, যে ধ্বনিগুলো উচ্চারণের সময় কম লাগে, সময় কম লাগে, অর্থাৎ উচ্চারণ করতে বেশি সময় লাগে না, দীর্ঘ সময় লাগে না, সংক্ষিপ্ত, সেইগুলোকে বলা হয় হ্রস্বস্বর। যেমন অ, হস্যই, রস্যু, এগুলো হলো হ্রস্বস্বর। দীর্ঘস্বর কোনগুলো? দীর্ঘস্বর আ, দীর্ঘই, দুর্ঘৌ, এ, ওই, ও, ঔ। এগুলো তোমরা উচ্চারণ করে দেখো। অ, দেখো থেমে যাচ্ছে, টানা যাচ্ছে না। হ্রস্বস্বরে দেখো একবার, সবাই ট্রাই করো, চেষ্টা করে দেখো। অ, দেখো বদ্ধ হয়ে যাচ্ছে এক জায়গায়। হস্যই এক জায়গায় বদ্ধ হয়ে যাচ্ছে। রস্যু আর টানা যাচ্ছে না। কিন্তু দীর্ঘস্বরে কি হচ্ছে? আ, যত দূর পারো টেনে যেতে পারো তুমি। দীর্ঘই, টেনে গেলে তুমি টেনে যেতে পারবে। সেজন্য এগুলো বলা হচ্ছে দীর্ঘস্বর। এবারে দেখো প্লুত স্বর কাকে বলে? প্লুত স্বর যখন আমরা গান গাই বা যখন কবিতা পাঠ করি,
তখন একটা বর্ণকে টেনে লম্বা করা হয়। কেমন? যদি আমরা একটা গানের কথা আছে না, আমরা নতুন যৌবনের দূত, তো এই গানটা যখন শুরু হয় তখন আ বলে উচ্চারিত হয়, আটাকে লম্বা করে টানা হয়, তো এই আ বর্ণটা এখানে প্লুতস্বর। সবাই বুঝতে পারছো? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। এটুকু বুঝতে পেরেছো সবাই? কারো কোনো প্রবলেম হলে বলবে ক্লাসে, কারণ এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। আমাদের টার্গেট আমরা বাংলাতে 30-এ 30 পেতে হবে। তো সেজন্যে কারো যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে রেসপন্স করবে অবশ্যই। দেখো, গঠনগত দিক থেকে স্বরধ্বনিকে আবার 3টি ভাগে ভাগ করা হয়। সেগুলো কি কি? সেগুলো হলো 1 মৌলিক স্বরধ্বনি, 2 হচ্ছে অর্ধস্বর, 3 হচ্ছে যৌগিক স্বর। মৌলিক স্বরধ্বনি কোনগুলোকে বলি আমরা? মৌলিক স্বরধ্বনি যে স্বরধ্বনিগুলি অবিভাজ্য তাদেরকে বলা হয় মৌলিক স্বরধ্বনি। অর্থাৎ এই মৌলিক স্বরধ্বনির মধ্যে একটা স্বরধ্বনি আছে যে স্বরধ্বনিটি স্বরবর্ণের মধ্যে লেখা হয় না, কিন্তু মৌলিক স্বরধ্বনির মধ্যে ধরা হয়। সেটি কোনটি? ইয়া স্বরধ্বনি, অয়জফলা আকার। এই ধ্বনিটাকে বর্ণের মধ্যে নেই, স্বরবর্ণের মধ্যে নেই, কিন্তু এটা মৌলিক স্বরধ্বনি স্বরবর্ণের মধ্যে রয়েছে বা মৌলিক স্বরধ্বনির মধ্যে রয়েছে। এই এ ধ্বনির কোনো নিজস্ব চিহ্ন নেই স্বরবর্ণের মধ্যে। যেমন আমরা ব্যঞ্জন বর্ণ যখন লিখি তার মধ্যে যখন অ লুকিয়ে থাকে, ওই অটাকে আমরা নীলিন বর্ণ বলি। এই নীলিন বর্ণটা কিন্তু ইম্পর্টেন্ট। নীলিন বর্ণ মানে ওর সঙ্গে ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিলীন হয়ে থাকে, মিশে থাকে, আমরা ওকে বুঝতেই পারি না, কিন্তু প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যেই অধ্বনি লুকিয়ে থাকে। সেরকমই আমাদের মৌলিক স্বরধ্বনির মধ্যে ইয়া যে ধ্বনিটি আছে সেই ধ্বনিটি আমরা উচ্চারণ করি, কিন্তু তার কোনো লিখিত চিহ্ন নেই। যেমন আমরা ধরি যখন আমরা একে চন্দ্র দুয়ে পক্ষ এইগুলো যখন উচ্চারণ করি তখন দেখো এক এক যে সংখ্যাটা উচ্চারণ করছি সেটাতে আমরা এ ক বলি না, এক বলি না, কি বলি? এক। তখন উচ্চারণ হচ্ছে, কিন্তু আমরা লিখছি কি? এ ক, এক। যেমন কাউকে আমরা যখন বলি দেখ, দেখ তো কেমন হয়েছে, তখন আমরা কি লিখি? দয়কার খ লিখি, কিন্তু উচ্চারণ করি কি? দয় জফলা আকার খ। ওই জফলা আকারটাই হচ্ছে ইয়া ধ্বনি। তাহলে আমরা এখানে কি বুঝলাম? যে ইয়া মৌলিক ধ্বনিটি বর্ণের মধ্যে লিখিত হয় না, স্বরবর্ণের মধ্যে লিখিত হয় না, কিন্তু উচ্চারণ যখন করি উচ্চারণের সময় এটি উচ্চারিত হয়। এবার দেখো অর্ধস্বর। অর্ধস্বর কি? যখন দুটো স্বরধ্বনি পাশাপাশি বসে, যখন দুটো মৌলিক স্বরধ্বনি পাশাপাশি বসে, একটি উচ্চারিত হয় কিন্তু অপরটি উচ্চারিত হয় না, কিন্তু অপরটি যদি না থাকে তাহলে প্রকৃত উচ্চারণ হবে না। কেমন? যেমন ধরো আমরা যদি বলি বই, বই শব্দটা যদি আমরা বলি তাহলে এই বই শব্দের মধ্যে ব আছে ব্যঞ্জন ধ্বনি। সবাইকে আমি প্রথমেই বলেছি, প্রথম ক্লাস থেকে, প্রত্যেকটা ব্যঞ্জন বর্ণের মধ্যে একটা অবর্ণ থাকে। যখন অবর্ণ থাকে না তখন সেই ব্যঞ্জন বর্ণের নিচে একটা হলন্ত চিহ্ন দেওয়া হয়। যদি হলন্ত চিহ্ন না থাকে তাহলে তার মধ্যে অধ্বনি লুকিয়ে থাকে। এই অধ্বনি লুকিয়ে থাকার কারণে এই অকে বলা হয় নীলিন বর্ণ। এই অ এর আবার কোনো কার চিহ্ন নেই। কার চিহ্ন বলতে কি বুঝি আমরা? প্রথম ক্লাসে আমি বলেছিলাম কার চিহ্ন হস্যইকার অর্থাৎ হস্যিকার,
দীর্ঘিকার, রস্যুকার, দ্রুঘুকার, রিকার, একার, ওইকার, এইগুলো হচ্ছে কার চিহ্ন। তো এই ওয়াকারের কোনো ওয়ায়ের কোনো কার চিহ্ন নেই, এটি ব্যঞ্জন বর্ণের মধ্যে লুকিয়ে থাকে। ঠিক তেমনি আমরা যদি অর্ধস্বর বলি, অর্ধস্বর কিন্তু দুটো স্বরবর্ণ পাশাপাশি বসলে একটি উচ্চারিত হয়, একটি উচ্চারিত হয় না। যে স্বরবর্ণটি উচ্চারিত হয় না সেইটি হচ্ছে তোমার সেই বর্ণের পরের বর্ণ, অর্থাৎ যেটি উচ্চারিত হবে না সেই বর্ণের পরের বর্ণটাই হচ্ছে অর্ধস্বর। যেমন দেখো বই শব্দটিতে রয়েছে ব যোগ অ যোগ হর্ষই, এই তিনটি বর্ণ রয়েছে, কিন্তু আমরা যখন এটি উচ্চারণ করছি তখন দেখো ব হর্ষই হচ্ছে বই। একটা আর একটা ছাড়া উচ্চারিত হবে না, অ আর হর্ষই। বুঝতে পেরেছো এটা কেউ? এটা বুঝতে অসুবিধা আছে কারো? হ্যাঁ বলো, ক্লিয়ার না তোমার কথা। বুঝতে পারছি না, আবার বলো একবার। স্যার হসন্তর ব্যাপারটা একটু বলবেন? হসন্ত না, ওটা আমি বলেছি হলন্ত। হলন্ত, হলন্ত বলতে নিচে দেখবে একটা দাগ দেওয়া থাকে, কোনো বর্ণের নিচে দেখবে একটা ছোট্ট একটা দাগ টানা থাকে, সেটাকে বলা হয় হলন্ত। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। দেখাবো কি আমি? একবার দেখে নাও। কোশ্চেন পেপারে দেখো, এখানে দেখো এই উচ্ছ্বাস উচ্ছল, উচ্ছ্বাস উচ্ছল লেখা রয়েছে। এখানে দেখো প্রথমে রস্যু আছে, তারপরে দেখো চ আছে, চ আছে, তো হলন্ত আছে, দেখো নিচে একটা দাগ আছে ছোট্ট, এটা হচ্ছে হলন্ত। তারপরে আছে ছ আছে, দেখো ছয়ের নিচে হলন্ত আছে, এটাকে হলন চিহ্ন বলা হয় বা হলন্ত বলা হয়। বুঝতে পেরেছো? যাই হোক, আমরা আবার মূল আলোচনায় ফিরে আসি। এবার দেখো যৌগিক স্বরধ্বনি। আমরা যখন আমরা যখন স্বরবর্ণ পড়ছি বা স্বরবর্ণ লিখছি, তখন আমাদের দুটো স্বরধ্বনি আছে বা দুটো স্বরবর্ণ আছে, যে স্বরবর্ণগুলো আরও আর একটা স্বরবর্ণকে মিলিয়ে উচ্চারিত হয়, অর্থাৎ একা একা উচ্চারিত হয় না, আরও আর একজনকে নিয়েই উচ্চারিত হয়। এই দুটো যৌগিক স্বরধ্বনি কি? ওই এবং ঔ। দেখো ওই মানে কি, ওয়া যোগ হর্ষই সমান সমান ওই, আর ঔ কি, ওয়া যোগ রস্যু, এই দুটো নিয়েই ঔ উচ্চারিত হচ্ছে। দেখো দুটো স্বরবর্ণ মিলিয়ে একটা স্বরবর্ণ তৈরি হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের যে বর্ণ রয়েছে 11টি স্বরবর্ণ, তার মধ্যে এই দুটোই যৌগিক স্বর, কিন্তু বাংলায় আরও যৌগিক স্বর রয়েছে যেগুলো একটার সঙ্গে আর একটা যুক্ত হয়ে উচ্চারিত হয়। কিন্তু যদি বলা হয় মূল যৌগিক স্বর কয়টি, তাহলে তোমাদের বলতে হবে দুইটি। কি কি? ওই আর ঔ।
আমরা অন্য 25টাকে বলছি না কেন? অন্য 25টাকে যখন আমরা উচ্চারণ করছি তখন সেগুলো আমাদের বর্ণমালায় নেই, সেজন্য আমরা ওই 25টার উল্লেখ করছি না। তোমাদের যখন কোশ্চেন থাকবে যে বাংলা স্বরবর্ণমালায় কয়টি যৌগিক ধ্বনি আছে বা কয়টি যৌগিক স্বরধ্বনি আছে, তখন তোমাকে এই দুটোই অপশান দেওয়া থাকবে, ওই আর ও। এছাড়া যে 25টা রয়েছে, যেমন হর্ষই রস্য ইউ, হর্ষই আ, ইয়া, এও, এগুলো যখন উচ্চারণ করা হয় এগুলো সবগুলোই ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হয়ে উচ্চারিত হয়, সেজন্যে এগুলো স্বরবর্ণের ভিতরে পড়বে না। যৌগিক স্বরধ্বনি যেটা আছে সেই স্বরধ্বনিগুলো এখানে 25টা রয়েছে, সেগুলো এই বর্ণমালার মধ্যে পড়বে না। বর্ণমালার মধ্যে দুটোই রয়েছে, ওই আর ও। যদি কোশ্চেনে আসে বা যদি প্রশ্নপত্রে আসে যে ওই ইজ ইকুয়াল টু কোন কোন বর্ণ, তাহলে অ যোগ হর্ষই এই দুটো বর্ণ হবে। ও ও ইজ ইকুয়াল টু কি? অ আর হ্রস্বউ বা হ্রস্বউ, এই দুটোই হবে। তাহলে আমরা প্লুতস্বর এখানে একটা দুবার লেখা হয়ে গেছে, এটা হবে না প্লুতস্বর, প্লুতস্বর ওইখানে যাবে। এবার দেখো আমরা মৌলিক স্বরধ্বনির উচ্চারণ করার সময় মুখ, আমাদের মুখ অর্থাৎ ওষ্ঠ, অধর এবং আমাদের জিভ, আমাদের মুখটা কতটা খুলছি তার উপরে অনেকটা নির্ভর করে, ডিপেন্ড করে। জিহা, ঠোঁটের আকার এবং ঠোঁটের অবস্থান, এই সবগুলোর উপর নির্ভর করে স্বরধ্বনিকে আরও অনেকগুলো শ্রেণীবিভাগ করা যায়। দেখো আমরা মৌলিক স্বরধ্বনিগুলোকে এখানে আমাদের এই যে চিত্র নম্বর 2, এই চিত্র নম্বর 2 এ বা চিত্র নম্বর 2 এ আমরা দুটো জিভের ছবি আছে, দুটো জিভের চিত্র আছে। সেখানে দেখো জিভের অবস্থানটা কোথায় থাকছে, কোন বর্ণ উচ্চারণে জিভের অবস্থান কোনখানে থাকে সেটা আমরা এখানে দেখিয়েছি বা দেখতে পাচ্ছি। কেমন? দেখো হর্ষই, হ্রস্বই, এ, ইয়া আর আ উচ্চারণ করার সময় আমাদের জিহার বা জিভের অবস্থান কোনখানে আছে। হর্ষই যখন উচ্চারণ করছি তখন জিভের অবস্থানটা সামনের দিকে এগিয়ে আসছে, কিন্তু হর্ষটা উপরের দিকে উচ্চারিত হচ্ছে। সবাই মনে মনে একবার উচ্চারণ করে দেখো, দেখো উপরের দিকে উঠছে জিভটা। আমাদের জিহার অবস্থানটা কোথায় আসছে? উপরের দিকে যাচ্ছে এবং সামনের দিকে এগিয়ে আসছে। দেখো এ উচ্চারণ করে দেখো, এটা কি হচ্ছে? মোটামুটি একটু মিডিল পজিশনে আছে এবং এতে কি হচ্ছে? জিহাটা সামনের দিকে এগিয়ে আসছে। দেখো উচ্চারণ করো, কোথায় আসছে? সামনের দিকে জিভটা এগিয়ে আসছে এবং নিচের থেকে আর একটু উপরে অবস্থান করছে। এবং উচ্চারণ করছে যখন, দেখো উচ্চারণ করো তখন দেখো জিভটা একবারে নিচের দিকে রয়েছে। ঠিক তেমনই ভাবে হ্রস্বই আর রস্যু উচ্চারণ করার সময় দেখো উপরের দিকে অবস্থান রয়েছে জিহার, কিন্তু আমাদের জিহাটা একবারে পেছনের দিকে, অর্থাৎ আমাদের আলজিভের দিকে চলে যাচ্ছে। হর্ষু দেখো উচ্চারণ করো, তারপরে দেখো ও উচ্চারণ করো, দেখো পেছনের দিকে চলে যাচ্ছে, সামনের দিকে আসছে না। জিহার অবস্থানটা কোথায় চলে যাচ্ছে? পেছনের দিকে টেনে নিয়ে যাচ্ছে মনে হচ্ছে। তারপরে দেখো উচ্চারণের সময় ঠিক একইভাবে অটা উচ্চারণ করছে যখন তখন দেখো জিহার অবস্থান পেছনের দিকে আসছে এবং জিহাটা নিচের থেকে একটু উপরে অবস্থান করছে। এবং উচ্চারণের সময় একবারে ফ্ল্যাট থাকছে বা একবারে লেগে থাকছে নিচের দিকে। এটা বুঝতে পেরেছো সবাই? বুঝতে পেরেছো? সবাই উচ্চারণ করে দেখবে একবার।
তাহলে সবার কাছে ক্লিয়ার হবে বিষয়টা। পরে দেখো, পরের চিত্রে চলে যাচ্ছি আমরা। পরের যে ছবিটা আছে, এই ছবিটা সবাই দেখতে পাচ্ছ? রেসপন্স করবে। হ্যাঁ স্যার। লেখাগুলো পরিষ্কার বোঝা যাচ্ছে? লেখাগুলো দেখো, উপরের সঙ্গে উপরের যে চিত্র আছে, উপরের যে ছবিটা আছে তার সঙ্গে নিচের ছবিটা আমরা কম্পেয়ার করব, তুলনা করব। দেখো, হর্ষই, হর্ষটা কি আছে দেখো উপরের দিকে, রস্যটা কি আছে দেখো উপরের দিকে, এটা কি আছে দেখো ওর নিচে, উপরের আর নিচের প্রায় কাছাকাছি আছে, সেটা সেজন্য এটা উচ্চ মধ্য আছে, এ আর ও। এবং দেখো এরপরে কি আছে, এর পরের বর্ণ কি আছে, এ আর অ। দেখো নিচের থেকে একটু উপরে এ আর অ এর অবস্থান, এখানে দেখো এ আর অ এর অবস্থান, এবং আটা দেখো একদম সর্বনিম্ন নিচে, অর্থাৎ জিহাটা আমাদের একদম নিচের দিকে থাকে। তাহলে দেখো প্রথম চিত্রে আমরা দেখেছি কি, হ্রস্বই এ আর ইয়া আ, এই যে বর্ণগুলো আছে সেগুলো সামনের দিকে আমরা যখন উচ্চারণ করছি তখন জিহার অবস্থান কোথায় আছে, সামনের দিকে, সেজন্য এগুলো কি বর্ণ, সম্মুখ, সম্মুখ বর্ণ, সম্মুখ, এবং কি প্রসারিত, সম্মুখ প্রসারিত বর্ণ, সামনের দিকে জিহাটা প্রসারণ হচ্ছে জিহার, সেজন্য এটা সম্মুখ প্রসারিত বর্ণ। বুঝতে পেরেছো? প্রসারিত হচ্ছে বলতে কি, আমাদের ঠোঁটটা দেখো কিরকম যখন আমরা বলছি কি হ্রস্বই, এই হ্রস্বই যখন বলছি তখন দেখো আমাদের ঠোঁটের অবস্থানটা দেখো সামনের দিকে প্রসারিত হচ্ছে, সামনের দিকে চলে যাচ্ছে বেশি করে। উচ্চারণ করো সবাই, তাহলে বুঝতে পারবে, না হলে বুঝতে পারবে না। মনে মনে উচ্চারণ করে দেখো, হ্রস্বই, দেখো ঠোঁটটা সামনের দিকে চলে যাচ্ছে, প্রসারিত হচ্ছে। এ, দেখো ঠোঁটটা সামনের দিকে যাচ্ছে, যাচ্ছে তো, দেখো ইয়া সামনের দিকে যাচ্ছে, সেজন্য এগুলো হচ্ছে তোমার সম্মুখ প্রসারিত স্বরধ্বনি, সম্মুখ প্রসারিত স্বরধ্বনি। সামনে যেগুলো আছে হ্রস্বই এ ইয়া, এই তিনটি কি আছে, সম্মুখ প্রসারিত স্বরধ্বনি। এবং দেখো তার ঠিক উল্টো দিকের যে চিত্রটা আছে জিহার চিত্র, সেই জিহার চিত্রে দেখো রস্যু ও ওয়া, এটা যখন উচ্চারণ করছি তখন কি হচ্ছে, ঠোঁট দুটোকে কুঞ্চিত করতে হচ্ছে, অর্থাৎ একটু পেছনের দিকে টানতে হচ্ছে। হর্ষু ও ওয়া, ওয়া উচ্চারণ করো, ও উচ্চারণ করো, বুঝতে পারবে বিষয়টা। ও ওয়া দুটো উচ্চারণ করো, সবাই মনে মনে উচ্চারণ করো, বুঝতে পারবে বিষয়টা। একবার এ উচ্চারণ করে দেখো, একবার ও উচ্চারণ করে দেখো। এটা দেখবে সামনের দিকে ঠোঁটের যে আকৃতি সেটা সামনের দিকে যাচ্ছে, যেগুলো সেগুলো হচ্ছে সম্মুখ, সম্মুখ কোনগুলো, হর্ষই এ ইয়া অ। পরে কি আছে, পশ্চাৎ বা কুঞ্চিত, পেছনের দিকে কুঞ্চিত, হ্রস্যু ও ওয়া আ, এগুলো কি কুঞ্চিত, অর্থাৎ ঠোঁটটাকে আমরা কুঞ্চিত করছি। ঠিক সেইভাবে দেখো যদি জিভের অবস্থান দেখি, জিভের অবস্থান, জিহার অবস্থানের উপর ভিত্তি করে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা কি, একটা সম্মুখ, অর্থাৎ সামনের দিকে হর্ষ ইয়ে ইয়া সম্মুখ, আর রস্যু ও ওয়া এটা হচ্ছে কি পশ্চাৎ। ঠোঁটের অবস্থান অনুযায়ী আমরা কি করেছি, হর্ষই এ একে আমরা বলেছি কি প্রসারিত, আর রস্যু ও ওকে বলেছি কি
কুঞ্চিত। ঠিক একইভাবে আমরা যদি জিহার অবস্থান অনুযায়ী বলি, তাহলে হর্ষ ইয়াকে বলছি আমরা কি সম্মুখ না, ওটা সম্মুখ ধ্বনি, এবং রস্যু ও অকে বলছি কি পশ্চাৎ ধ্বনি। এবার পরে দেখো, এবার অবস্থান যদি দেখি আমরা, অবস্থান যদি দেখি তাহলে অবস্থান কোনগুলো বলবো? হর্ষটা উচ্চ আছে, রস্যুটা উচ্চ আছে, নিম্নে কে আছে? আ। দেখো অবস্থান অনুযায়ী যদি বলি তাহলে হ্রস্যু উপরে আর রস্যু উপরে, আটা নিম্নে, এবং দেখো যেটা আছে সম্মুখে এটা কি আছে? উপরেরটা কি উচ্চ, তাহলে এটা কি হবে? উচ্চ মধ্য। রস্যুটা কি আছে? উচ্চ। আর ওটা কি আছে তার নিচে, তাহলে কি হবে? এটা ওটাও উচ্চ মধ্য। যদি আমাদের আসে তাহলে এটা নিম্ন। যদি আয়ের উপরে যদি দেখছি আর থাকে, তাহলে এটা কি হবে? নিম্ন মধ্য। এখানে ওটা উচ্চ মধ্য হয়েছে, কিন্তু এই ওয়াটা উচ্চারণ করছে যখন, তখন এটা কি হচ্ছে? নিম্ন মধ্য। ঠিক সেইভাবে আমরা সংবৃত স্বরধ্বনি, অর্ধ সংবৃত স্বরধ্বনি, অর্ধ বিবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি এভাবে ভাগ করেছি। এটা বুঝতে পেরেছো সবাই? রেসপন্স করো। বুঝতে কারো অসুবিধা আছে? বুঝতে কারো অসুবিধা আছে? না স্যার। দেখো এরপরে আমরা ব্যঞ্জন ধ্বনি যেগুলো আছে সেগুলোতে চলে আসবো। ব্যঞ্জন ধ্বনি, স্বরধ্বনি এখানেই শেষ। এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোনগুলোকে বলছি? এখানে দেখো মৌলিক স্বরধ্বনি অ, এ, হস্যই, রস্যু, এ, ও এবং এগুলো হচ্ছে মৌলিক স্বরধ্বনি। কোশ্চেন পেপারে দেখো, খেয়াল করো। #59 যেটা রয়েছে দেখো, নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করো। বলো কোনটা মৌলিক স্বরধ্বনি নয়? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে এখানে কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? স্ক্রিনটা স্যার চলে গেল। ঠিক আছে। দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ সবাই? হ্যাঁ দেখ। এবার দেখো 59 দেখো কোশ্চেন আছে, দেখো নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। হবে। কোনটা হবে? কি মৌলিক স্বরধ্বনি নয়? এতক্ষণ ধরে কি পড়ালাম? নিচের দিকে আবার আমাদের দেখো টেক্সট যেখানে পড়িয়েছি সেখানে চলে যাও। এই যে চিত্র নম্বর 2, এগুলো সবগুলোই মৌলিক স্বরধ্বনি। হ্রস্বই, রস্যু, এ, ও, অ, এবং
এগুলো সবগুলোই মৌলিক স্বরধ্বনি। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। দেখো এখানে 7টি আছে কিনা। উপরে দেখো 2টো, এখানে দেখো 2টো, 4টে, এখানে দেখো 2টো, 6টা, এখানে একটা দেখো 7টা। মৌলিক স্বরধ্বনির সংখ্যা কয়টি? 7টি। আবার চলে যাও, কোশ্চেন পেপারে চলে যাও। নিচের যেটি মৌলিক স্বরধ্বনি নয় সেটি চিহ্নিত করুন। রস্যু হবে। রস্যু তো আছে ওখানে, এটা রস্যু না। এটা হ্রস্যু যেটা রয়েছে না, এটা এটা বুঝতে দেখ, পারছি না। বুঝতে পারছো না? দীর্ঘ আছে মানে ডি অপশনটা হবে। হ্যাঁ, এটা দীর্ঘ আছে, ডি অপশন হবে, ডি অপশন। এটা কোশ্চেন পেপার যখন পিডিএফ করা হয়েছে তখন এটা এলোমেলো হয়ে গেছে। এটা হবে ডি অপশন। এবার দেখো আরেকটা কোশ্চেন আছে যেটা আমরা এক্ষুনি পড়লাম তার মধ্যে থেকেই। এটা গেল, না এই অপশনটা আমি এখনো পড়াইনি। এখানে যেটা অল্প প্রাণ মহাপ্রাণ আছে সেটা ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনবর্ণ পড়াইনি আমি, ব্যঞ্জনধ্বনি। তো এটা ইম্পর্টেন্ট। এই এই যে পর্যন্ত পড়ালাম তোমাদের সেই পর্যন্ত তোমাদের ভালোভাবে দেখতে হবে এবং এই চিত্রটা মনে রাখতে হবে। যে ছবিগুলো আমি দিয়েছি এটা আমি পিডিএফ করে পাঠিয়ে দেব, ঠিক আছে? নেক্সট দেখো বাংলা বর্ণ পরিচয়। এই বর্ণ পরিচয় সবার কাছে ইম্পর্টেন্ট। এখানে আমি একটা ট্রিক্স বলে দিচ্ছি সবাইকে। এই বর্ণমালাগুলো সবাই লিখবে, খাতায় লিখবে, অ লিখবে, ক খ লিখবে। সেগুলোর মধ্যে 11টা স্বরধ্বনি, রি এবং লি যে দুটো স্বরধ্বনি আছে বা স্বরবর্ণ আছে, সেই স্বরবর্ণের মধ্যে লিটাকে লেখা হয় না, লিটা এখন বর্জিত। স্বরবর্ণে লি বর্জিত, কিন্তু রিকারটাকে লেখা হয়, রিকারটাকেও কিন্তু লেখা হয় না। এটাও আস্তে আস্তে হয়তো থাকবে না। এবং যে স্বরচিহ্ন আমি যেগুলো বলেছিলাম, আকার, হস্যইকারের আকার মানে কি? আকার দেওয়া। এবং হস্যইকার মানে হস্যিকার, দীর্ঘই মানে দীর্ঘিকার, রস্যু মানে রস্যুকার, দুর্ঘু মানে দুর্ঘুকার, রিকার, একার, ঐকার, ওকার, ঔকার। এই কারের সংখ্যা কিন্তু 10টি। তোমাদের কিন্তু ওইভাবে আসবে না, কোশ্চেন আসবে কয়টি স্বরবর্ণে কারের চিহ্ন কয়টি, স্বরবর্ণে স্বরবর্ণ কয়টি, স্বরবর্ণের কারের চিহ্ন কয়টি, মৌলিক স্বরধ্বনি কয়টি, যৌগিক স্বরধ্বনি কয়টি। এভাবে প্রশ্ন হবে। এবং আসবে, দেখা যেতে পারে অনেক কোশ্চেন আসে পূর্ণমাত্রার বর্ণ কয়টি আছে, বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি আছে, মাত্রাহীন বর্ণ কয়টি আছে, অর্ধমাত্রার বর্ণ কয়টি আছে। এভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে? তাহলে কারো কারো কোনো প্রশ্ন আছে? কেউ বুঝতে কারো অসুবিধা হয়েছে এরকম জায়গা আছে? তাহলে আমি আরেকবার বলে দিই। সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আমাদের ক্লাস এখানে শেষ করছি, ঠিক আছে? সবাইকে গুড নাইট।